পূর্বশত্রুতার জেরে রাজধানীর ঢাকা উদ্যানে ছেলেকে কুপিয়ে হত্যা, জখম বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, বাসায় ফিরতে আরও সময় লাগবে জানালেন চিকিৎসক। ভুটানের সঙ্গে বাণিজ্য প্রসারে খুলছে নতুন দুয়ার। চট্টগ্রাম বন্দরে প্রথম ট্রানজিট পণ্যের খালাস শুরু আজ। মহাসড়কে যেন আইন না মানার প্রতিযোগিতা, পিছিয়ে নেই যাত্রীরাও, নিয়ন্ত্রণে জনবল বাড়ানোর দাবি পুলিশের। এবং কিশোরগঞ্জে দালালের খপ্পরে স্বপ্ন ভাঙছে বিদেশ যাত্রা, সরকারি দপ্তর দেখিয়ে কৌশলে হাতিয়ে নিচ্ছে অর্থ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি গালিব ইবনে রিয়াজ। আবারও হত্যার ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে। তুচ্ছ ঘটনা নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে। এই ঘটনায় তার বাবাও গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায় সোমবার রাত 8:30টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে দুর্বৃত্তরা বাবুকে কুপিয়ে হত্যা করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে চেষ্টা করছে পুলিশ। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। রাজধানীর মোহাম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘটছে হত্যাকাণ্ডের ঘটনা। সোমবার রাত 8:30টার দিকে ঢাকা উদ্যানের 3 নম্বর রোডের ডি ব্লকে এভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় 26 বছর বয়সী বিল্লাল হোসেন ও তার বাবা আবুল কাশেম গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানায়, স্থানীয় সন্ত্রাসী রাজীবের নেতৃত্বে সবুজ, রুবেল ও মোহন সহ কয়েকজনের হামলায় ঘটে প্রাণহানি। আমার এই ব্যাগনেটারে চার দোকানে বসে চার দোকান থেকে বাপের মারছে দেখে বাপের বাসাতে যে আমার বাইকটা কোপ খাইছে। আমার জামাইয়ের যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কোপটা দিয়েছে। কোপটা দেওয়ার পরে দিয়ে আমার পোলায় ব্যাক হয়ে গেল গা, আমার ছেলে ব্যাক হয়ে গেছে গা। ব্যাক হয়ে যাওয়ার পরে দিয়ে তারপরে আবারও বাপের আবার হাত ফালাই দিল, কোপ দেওয়া ফালানোর পরে দিয়ে আবারও ধরছে, ধরার পরে আবারও আমার ছেলের কোপ দিচ্ছে। কোপ দেওয়ার পরে এলাকাবাসী কেউ আসে নাই সামনে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আমরা আরও কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরও কিছু ইস্যু আসবে। তো মেইনলি হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েই তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। ঘটনার পর থেকে এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়। মিয়া আমিরুল, এখন ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে বাসায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার। এর আগে রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। পরে জানানো হয় তার হার্ট ও ফুসফুসে ইনফেকশন রয়েছে। খালেদা জিয়া এখন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন আছে। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার খোঁজ রাখছেন। ঢাকায় তার পাশে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান, কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। ভুটানের সঙ্গে বাণিজ্য প্রসারে খুলছে নতুন দুয়ার। থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আসা ভুটানের প্রথম ট্রানজিট পণ্যের চালান খালাস হচ্ছে আজ। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেলে কন্টেইনারটি ভুটানের দিকে রওনা হবে। 2 মাস আগে পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। সংশ্লিষ্টরা বলছেন, মাসুল ও ফি নির্ধারিত না থাকায় প্রথম চালান খালাসে সময় বেশি লাগলেও পরে সমস্যা আর হবে না। বিস্তারিত জানাচ্ছেন হাজিলা শিউলি। স্থলবেষ্টিত ভুটানে কোনো সমুদ্র বন্দর না থাকায় দেশটির পণ্য আমদানি ও রফতানি হয় তৃতীয় দেশের মাধ্যমে।
এই বাস্তবতায় দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে 2023 সালের 22 মার্চ ট্রানজিট চুক্তি ও প্রোটোকল সই করে বাংলাদেশ ও ভুটান। এই ধারাবাহিকতায় চুক্তি সইয়ের 2 বছর পর গত 22 সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান। চট্টগ্রাম বন্দর ব্যবহার ও বাংলাদেশের সড়কপথ ব্যবহারের জন্য ভুটানকে 3টি সংস্থাকে মাশুল দিতে হবে। এক্ষেত্রে বন্দরের মাশুল আগে নির্ধারণ করা থাকলেও কাস্টমস ও সড়ক পরিবহন বিভাগের টোল ও মাশুল নির্ধারণ সহ অন্যান্য প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 2 মাস। ইতিমধ্যে সব প্রক্রিয়া শেষ হয়েছে। বন্দর থেকে পণ্য চালানটি খালাসের পর মঙ্গলবার বিকেলেই ভুটানের উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে সড়ক পথে বুড়িমার স্থল বন্দর হয়ে এটি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা স্থল বন্দরে প্রবেশ করবে। পরে ভারতের শিলিগুড়ি হয়ে যাবে ভুটান। প্রথম চালান আমাদের চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে এটা এখন আছে। চট্টগ্রাম বন্দর থেকে আমরা ফুললি রেডি আছি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এটা কাস্টমসের ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে আমাদের কাছে আসলে সম্ভব দ্রুততম সময়ে আমরা এটাকে ডেলিভারি দিতে পারবো। অর্ডার হওয়ার সাথে সাথেই তো পণ্য চালানটা এসে গেছে। যদি হওয়ার পরে এদিকের সব কার্যক্রমগুলি যদি আগে হয়ে যেত, যেমন ট্যারিফ নির্ধারিত থাকতো, ইয়েগুলি নির্ধারিত মানে সব কিছু নির্ধারিত থাকতো, তাহলে আর লেট হতো না। ভুটানের ট্রানজিট পণ্যের চালানের জন্য এরই মধ্যে সড়ক পরিবহনের টোল ও মাশুল বাবদ 21,000 টাকা পরিশোধ করেছে দেশটির আমদানিকারকের প্রতিনিধি। এর মধ্যে শুল্কায়ন প্রক্রিয়ায় কাস্টমস হাউসকে পরিশোধ করেছে 2,087 টাকা। এর বাইরেও নিরাপত্তা ফি বা স্কট বাবদ প্রায় 58,000 টাকা দিতে হবে আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই পণ্য চালানটা আমরা সর্বশেষ 20 নভেম্বর টোল ও সড়কের মাশুল কত হবে এটা জানতে পারি এবং 17 নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড থেকে এটার বিষয়ে আদেশ জারি করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা শুল্কায়ন কার্যক্রম শুরু করি। পরীক্ষামূলক চালান পরিবহন সফল হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হবে। এতে শুধু আর্থিক লাভ কিংবা বাণিজ্যের প্রসারই নয়, বন্দর সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে বাংলাদেশ থেকে ভুটানে তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, সবজি সহ বিভিন্ন পণ্য রফতানির দ্বার খুলবে। ট্রান্সশিপমেন্টের সাথে আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য তখন যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। আমাদের যদি সেই অপরচুনিটি আমরা নিতে পারি, আমরা ট্রান্সশিপমেন্ট প্লাস আমাদের ম্যানুফ্যাকচারিং দুইটাকে যদি হাইলাইট করতে পারি, আমাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। থাইল্যান্ড থেকে এসব পণ্য আমদানি করেছে ভুটানের এভিট ট্রেডিং। আমদানি করা 6,500 কেজি পণ্যের মধ্যে রয়েছে ফল, চকলেট, জুস ও শ্যাম্পু। চট্টগ্রাম থেকে 3 দিনে এটি পৌঁছাবে ভুটানে। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। মহাসড়কে আইন অমান্য করাই যেন প্রতিযোগিতা। জীবনের ঝুঁকি নিয়ে সার্ভিস লেন ডিঙিয়ে বাসে ওঠানামা করছেন যাত্রীরা। কে শুনে কার কথা, এমনই বিপজ্জনক চর্চা চলছে আমিনবাজার চন্দ্রা হাইওয়েতে। অনেক চালক আবার রীতিমতো দায় চাপাচ্ছেন 3 চাকার যানবাহনের ওপর। এই অবস্থায় 3 হুইলারের লাগাম টেনে ধরা আর ট্রাফিকে জনবল বাড়ানোর দাবি পুলিশের। আতিক মেজবা লগ্নের প্রতিবেদনে বিস্তারিত। এখানে বাস থামা নিষেধ, কিন্তু ঘটছে উল্টো, থামছে বাস আর হুড়োহুড়ি করে বাসে ওঠার প্রতিযোগিতা যাত্রীদের। সার্ভিস লেনের প্রাচীর ডিঙিয়ে মাঝের লেনে আসেন তারা। দুর্ঘটনার শঙ্কা যেন ভুলে গেছেন বেমালুম। আমিনবাজার চন্দ্রা হাইওয়েতে এমন দৃশ্য নিত্যদিনের। একদিকে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে আইন অমান্যের এই প্রতিযোগিতা মহাসড়কে সৃষ্টি করছে যানজট। চালক, হেল্পার কিংবা যাত্রী কারো কাছেই নেই নিয়ম মানার বালাই। আমার সামনে দিয়ে না নেমে পিছন দিয়ে ঠেলা দিয়ে নেমে জায়গা সামনে গ্যাজাম হয়ে গেছে, গ্যাজাম রাখছে এই জন্য তার করেছি ডানে চলে যাবো। উদ্ধারদের মধ্যে আমার কোনো কথা নাই, আমি তো অন্যায় করে ফেলেছি স্যার। আমি তো দেখছি যে এই গাড়ি এখানে ব্রেক করা আছে, তার জন্য আমি এখানে উঠতে গেছি। আমাদের তো দোষ না, গাড়ি ওখানে স্টপ করে বিদায় ওখান থেকে আমরা চলে আসি এই সাইডে। আমাদের নামে দিচ্ছে সুপারভাইজার, আমাদের কিছু করেন না এখন। এই মাঝের লেনে বাস থামিয়ে যাত্রী তোলা যেমন আইন বিরোধী, ঠিক তেমনি এই প্রাচীর ডিঙিয়ে মাঝের লেনে আসা সেটিও সমানার্থে ঝুঁকিপূর্ণ। ব্যক্তিগত সচেতনতা ও আইনের প্রয়োগ দুটোই এখানে সমান অর্থে গুরুত্বপূর্ণ। নয়তো সড়কে যে দুর্ঘটনা ঘটে এর দায়ভার কার, সেই উত্তর মেলাই ভার।
হাইওয়ে পুলিশের তথ্য বলছে আমিনবাজার থেকে চন্দ্রা মহাসড়কের দৈর্ঘ্য 37.2 কিলোমিটার। 2 থানার দায়িত্বে রয়েছে 16টি যাত্রী ছাউনি ও বাস স্টপেজ। গত 1 বছরে এই সড়কে দুর্ঘটনা ঘটেছে 96টি। এর মধ্যে সার্ভিস লেনে বাসে ওঠানামা ও যাত্রী পারাপারের কারণেই দুর্ঘটনা ঘটেছে 42টি। ঝুঁকি কিন্তু কিছু করার নাই, তো এটা এখন নিয়ম হয়ে গেছে ধরলে পারে একটা। এখানে মামা যাত্রী সব গাড়ি দাঁড়ায়, এর জন্য আমরা যাত্রী তুলতেছি মামা, এটা একটা স্ট্যান্ড। ঢুকি ওভার বেশি দেরি, এই জন্য তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি যাবো এই পারপাসে। দুঃখীপূর্ণ হলে আমাকে করার কিছু নেই, কি করবো, আমাকে তো নিজেকে অত সময় দরকার আছে, কোন সময় দরকার আছে না। সড়কে 3 চাকার অবৈধ যান চলাচল নিয়েও অভিযোগ তুললেন বাস চালকরা। যাত্রী যেখানে খারায় আমাকে তো সেইখান দিয়ে বেরোতে হয়, ওইটা তো বেশিরভাগই রিক্সায় আটকে থাকে। আমরা এই অটো রিক্সার জন্য আমরা চালাতে পারছি, গাড়ি চালাতে খুব ঝামেলা হচ্ছে। 3 চাকার যানবাহনের দৌরাত্ম্য স্বীকার করলো হাইওয়ে পুলিশও। সড়কে নেমে পড়া অবৈধ প্রায় 40 লাখ থ্রি হুইলারের লাগাম টেনে ধরা ছাড়া বিকল্প নেই, জানালেন গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার। এত বড় একটা কমিউনিটিকে আপনি যখন অফ করতে যাবেন বা আপনি যদি একটা নিয়মের মধ্যে আনতে চান, তাদেরও কিছু ইন্টারেস্ট তৈরি হবে, ঠিক আছে? তো সেই জন্য এটা ন্যাশনাল একটা জাতীয় সিদ্ধান্ত হওয়া উচিত, সরকারের একটা সিদ্ধান্ত আসা উচিত, ঠিক আছে? এটাকে টোটাল ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে, কিভাবে এটার সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়, কিভাবে তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা যায়, আইনের মধ্যে আনানো যায়, পরিবহন যে আমাদের সড়ক পরিবহন আইন আছে, বিআরটি এর কিভাবে তাদেরকে রেজিস্টার্ড করা যায় বা করা যায় না, বা তারা কোথায় চলাচল করবে, এইটার উপরে টোটাল একটা আসলে জাতীয় একটা সিদ্ধান্ত আসা উচিত। দেন এটা আমার মনে হয় কাজ করবে, এই সিস্টেমটা কাজ করবে। আদারওয়াইজ এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা বলে আমি মনে করি। সচেতনতা আর আইন বাস্তবায়ন ব্যর্থ হলে নিয়ন্ত্রণহীন এই সড়কই নিয়ে আসতে পারে মহাবিপর্যয়। এই বিপর্যয় ঠেকানোর সময় যে ফুরিয়ে এসেছে, সেটি এখনকার বড় সতর্কবার্তা। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়ক, যেটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিণত হয়েছে মরণ ফাঁদে। সীমাহীন দুর্ভোগের পাশাপাশি প্রতিদিন ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি যাত্রী ও চালকদের। কর্তৃপক্ষ বলছে, নানা জটিলতায় কিছুটা দেরি হলেও এবার দ্রুত শুরু হবে সংস্কার কাজ। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। বাহনে চড়ে গন্তব্যে যাওয়ার কথা, কিন্তু বিকল হয়ে পড়া বাহন সচল করতে প্রাণপণ চেষ্টা চালক ও যাত্রীর। এমন দুর্ভোগ নিত্যদিনের। অবস্থা খুবই ভয়ানক। আমরা এভাবে আসলে চলাফেরা করতে পারতেছি না। 9 কিলো রাস্তা যেখানে নর্মালি গেলে আমাদের হয়তো 15 মিনিট লাগার কথা, কিন্তু সেখানে এই রাস্তাতে আমাদের দেখা যায় 30 মিনিটের বেশি সময় লেগে যায়। বাধ্য হয়ে আসতে হয়, যত জবটা করতে হবে, এই জন্য আর কি আসি। তো অবস্থা খুবই খারাপ। এটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চিত্র। সড়ক জুড়ে ছোট বড় গর্ত, সারাক্ষণ উঠতে থাকা ধুলোবালিতে রং হারিয়েছে সড়কের পাশে থাকা বৃক্ষরাজি। দীর্ঘ প্রায় 7 বছর সংস্কারহীন জেলার গুরুত্বপূর্ণ এই সড়ক, বিশেষ করে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ থেকে শাহরাস্তি উপজেলার খাজুরিয়া পর্যন্ত 17 কিলোমিটার সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়ক জুড়ে ছোট বড় গর্ত, উঠে গেছে পিচ ঢালাই। যানবাহন নষ্টের পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 2023 সাল থেকে সড়কটি সংস্কারে 4 বার টেন্ডার আহ্বান করা হলেও নানা জটিলতায় বাধাগ্রস্ত হয় তা। বালু ট্রাকগুলো চলে, এখানে বালু ট্রাকগুলো ওভারলোড, এই লোড কিন্তু রাস্তায় নেওয়ার মতো না। গাড়ি উঠতে গেলে মনে করেন সব গাড়ি কাইতে পড়ে যায়। এটার যে অবস্থা, এটা দিয়ে কোনো গাড়ি চালানোর কোনো ব্যবস্থা নয়। তবে কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, যে কোনো দিন শুরু হবে কাজ। ঠিকাদার রাস্তা পরিদর্শন করে গেছে, খুব শীঘ্রই কাজ শুরু করবে। তবে এই রাস্তার বড় সমস্যা হচ্ছে, এই রাস্তায় অনেক ওভারলোড গাড়ি চলে। রাস্তার বিশেষ করে এই রাস্তার এই অংশটুকুই, এই 17 কিলোমিটার অংশটুকুই বেশি খারাপ এই ওভারলোড গাড়ির জন্য। তবে এই ওভারলোড গাড়ি বন্ধ করতে না পারলে এই রাস্তাটা অদূর ভবিষ্যতে টিকায় রাখা অনেক কঠিন হবে। সড়কটি দিয়ে প্রতিদিন চাঁদপুর ছাড়াও লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ বিভিন্ন জেলার ছোট বড় প্রায় 10,000 যানবাহনে লক্ষাধিক মানুষ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। চলতি বছর মেহেরপুরে মরিচের বাম্পার ফলন হয়েছে, যেখানে মাঠ পর্যায়ে প্রতি মন মরিচ বিক্রি হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত। ফলে খরচের তুলনায় দ্বিগুণ লাভবান হচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, কাঁচা ও শুকনো মরিচ মিলিয়ে 3.5 থেকে 400 কোটি টাকার বাণিজ্য হবে। মেহেরপুর থেকে আরও জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না।
দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। কৃষিতে সমৃদ্ধ এই জেলায় চলতি বছর বিস্তীর্ণ মাঠ জুড়ে আবাদ হয়েছে কাঁচামরিচ। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে কাঁচামরিচের ফলন হয়েছে ভালো। চাষিরা বলছেন প্রতি বিঘা মরিচ চাষে খরচ গুনতে হচ্ছে 20 থেকে 25,000 টাকা। এবছর প্রতি বিঘা জমিতে মরিচের ফলন হয়েছে 50 থেকে 60 মন, যেখানে প্রতি মন মরিচ বিক্রি হচ্ছে 5 থেকে 6,000 টাকা পর্যন্ত। ফলে প্রতি বিঘা জমিতে খরচ বাদে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আয় করছেন চাষিরা। প্রচুর ঝাল আছে, ঝালের সমস্যা নেই, ঝালের দাম ভালো, এবার ফলনও ভালো হয়েছে, ঝালের মোটামুটি টাকাও ভালো হয়েছে, ওটা খারাপ হয়েছে না। আমার 1.5 বিঘে মরিচে মোটামুটি 2.5-3 লাখ টাকা হয়ে গেছে, আর এখনো যা হবে মোটামুটি এই দাম থাকলেও লাখখানেক টাকা হবে। এরপরে ঝালের বাজার খুব ভালো, ঢাকা বরিশাল এখানে মানুষ আসছে, এসে সব কিনে নিয়ে চলে যাচ্ছে মাঠে। মেহেরপুর থেকে মরিচ প্রতিদিন বাইরে 30 থেকে 40,000 কেজি মরিচ বাইরে চলে যায়। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে মেহেরপুর জেলার 3 উপজেলায় 3009 হেক্টর জমিতে কাঁচামরিচ ও 200 হেক্টর জমিতে শুকনো মরিচের আবাদ হয়েছে, যেখানে প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা 10.25 টন। সে হিসেবে জেলায় 40,000 টন কাঁচামরিচ ও 200 টন শুকনো মরিচের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে সব মিলিয়ে বাণিজ্য হবে 350 থেকে 400 কোটি টাকা। ইতিমধ্যে কাঁচামরিচ বাজারে উঠতে শুরু করেছে, ফসলের ভালো দাম থাকে কৃষকরা লাভবান হচ্ছে। আমরা প্রায় 40,000 মেট্রিক টন এখান থেকে উৎপাদন পাবো বলে আশা করছি। পাশাপাশি প্রায় 200 হেক্টর জমিতে শুকনো মরিচের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। এখান থেকে পরে আমরা 400 মেট্রিক টনের মতো শুকনো মরিচ পাবো, যেটা আমাদের এই অঞ্চলের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত বছর মেহেরপুর জেলায় 3,500 হেক্টর জমি থেকে 35,000 টন কাঁচামরিচ উৎপাদন হয়েছিল, যেখান থেকে বাণিজ্য হয়েছিল আনুমানিক 300 কোটি টাকার। এখন মেহেরপুর। সিরাজগঞ্জের পাইকারি আড়তে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এছাড়া 2 দিনের ব্যবধানে 20 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন যে শীতকালীন সবজির সরবরাহ তো বেড়েছে, বাজারের দাম কেমন দেখছেন? আর পেঁয়াজের দাম তো কমলো, ক্রেতাদের মধ্যে স্বস্তি কেমন? জি গালিব, আসলে যেটি বলছিলেন যে শীতকালীন সবজিতে কিন্তু সিরাজগঞ্জের যে পাইকারি আড়তগুলো রয়েছে সেগুলো ভরে উঠেছে। আমরা দেখেছি ভোর থেকেই সিরাজগঞ্জের এই পৌর পাইকারি আড়তে সব ধরনের শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বেশি রয়েছে। তবে শীতকালীন সবজির এই ভরা মৌসুমে কিন্তু অনেক চড়া দামে কিন্তু এই ক্রেতাদেরকে এই সবজিগুলো কিনতে হচ্ছে। বিশেষ করে আমি যদি বলি যে ফুলকপি এবং পাতাকপি ছাড়া প্রায় সবগুলো শীতকালীন সবজির দামই কিন্তু চড়া। আজকের বাজারে ফুলকপি এবং পাতাকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়া অন্য যেগুলো শীতকালীন সবজি সেগুলো 80 টাকা থেকে 100 টাকার মধ্যে কিন্তু যারা ক্রেতা রয়েছে তাদেরকে কিনতে হচ্ছে। বিশেষ করে আজকের বাজার দর যদি আমি বলি যে আজকে শিম বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, এবং সবচেয়ে বেশি যেটি দাম বেড়েছে টমেটোর দাম। টমেটো আজকের বাজারে যেটি বিক্রি হচ্ছে 130 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেগুলো শীতকালীন শাক উঠেছে, শাক প্রতি 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আটি হিসাবে কিন্তু তারা এই শাকগুলো বিক্রি করে থাকেন। এবং মোটামুটি বলা যায় যে শীতকালীন সবজির এখন বাজার কিন্তু অনেকটাই ভরপুর রয়েছে। তবে আসলে যারা কৃষক রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে নভেম্বরের শুরু নাগাদ যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সিরাজগঞ্জের এই সবজির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে কারণে আসলে সবজির যে পরিমাণ সরবরাহ আসলে বাজারে এই সময় থাকার কথা সে পরিমাণ সরবরাহ কিন্তু এখনো সেভাবে বাজারে হয়নি, যে কারণে আসলে সবজির যে দামগুলো সেগুলো কিন্তু কমছে না। পাশাপাশি আরেকটি যেটি বলছিলেন যে পেঁয়াজের দাম কিন্তু 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম 20 টাকা পর্যন্ত কেজিতে কমে 80 টাকা কেজিতে আজকে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি মরিচের দামও কিন্তু কমেছে, মরিচ আজকে 10 টাকা পর্যন্ত কেজিতে কমে 90 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু আজকে বাজারে মরিচ বিক্রি হচ্ছে। এছাড়া যে আমরা নতুন আলু দেখেছি, নতুন আলুর দামও কিন্তু বেশ চড়া, নতুন আলু 90 থেকে 95 টাকা পর্যন্ত কেজিতে আজকের বাজারে বিক্রি হচ্ছে। মোটামুটি বলা যায় যে শীতকালীন সবজির যে সরবরাহগুলো সেগুলো কিন্তু প্রতিটি বাজারে আমরা দেখেছি যে সবজির সরবরাহ ব্যাপকভাবেই বাড়ছে।
তবে আসলে ক্রেতাদের মধ্যে যে স্বস্তির কথা বলছিলেন, স্বস্তি কিন্তু আসলে সেভাবে আসেনি। কারণ এখানে যে সবজিগুলো আসলে বিক্রি হচ্ছে পাইকারি দরে, সেগুলো খুচরা বাজারে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। সেক্ষেত্রে বলা যায় যে অনেকটা চড়া দামই কিন্তু গুনতে হচ্ছে যারা ভোক্তারা রয়েছেন, ক্রেতারা রয়েছেন। তবে আসলে বিক্রেতারা যেটি বলছেন যে আর মাসখানেক পরে আসলে সবজির যে ভরপুর সরবরাহ হবে, সে সময় আসলে দাম কমে আসার কিন্তু সম্ভাবনার কথা কিন্তু তারা বলছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে আসলে ক্রেতা এই বাজারে আমরা যে দেখেছি যে সবজির সরবরাহ অনেকটাই কম ছিল কিছুদিন আগে, সেই সরবরাহগুলোও কিন্তু এখন মোটামুটি বাড়ছে এবং সরবরাহ বাড়ার সাথে সাথে এই যে আরও সবজিগুলো উঠবে, বিশেষ করে শসা রয়েছে, পেঁপে রয়েছে, এই সবজিগুলোর দামও কিন্তু কমে এসেছে এবং প্রতিটি সবজির দামই কিন্তু আরও কমবে বলছেন ক্রেতা বিক্রেতারা। তো এই ছিল সিরাজগঞ্জের পাইকারি আড়ত থেকে আমার কাছে সবশেষ। গালিব, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। প্রথম দফায় গঠিত কমিশন দায়িত্ব না দেয় দ্বিতীয় দফায় গঠিত কমিশনের ঘোষিত তফসিল নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। 29 ডিসেম্বর ভোটের তারিখের আগে টানা 3 দিন বন্ধ থাকায় ভোটার উপস্থিতি কম হবে এমন আশঙ্কায় 24 ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছে কমিশন। এদিকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণে কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দেখুন মোকাররম হোসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন মহসিন আলী। জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। গত 18 নভেম্বর প্রকাশিত নির্বাচনের রোডম্যাপে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল 29 ডিসেম্বর। শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরে তারিখ নির্ধারণ করা হয় 24 ডিসেম্বর। পিছিয়ে দেওয়া হয় পূর্ব নির্ধারিত শীতের ছুটি। এমন বাস্তবতায় ছুটি নাকি ব্রাকসু, এমন দুটি ধারায় বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা। শীতের ছুটিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর আবার ছুটি পিছিয়ে দেয় অসন্তোষ শিক্ষার্থীদের। প্রশাসন ঢিল ঢালামি করে বিভিন্নভাবে দেখা যায় একটা নীতিমালা দিয়েছেন, ব্রাকসু এবং শীতকালীন ছুটি, এই দুইটা বিষয় মুখোমুখি দাঁড় করিয়েছেন তিনি। ভোট কত পরিমাণ কাস্ট হবে সেটার উপর ডিপেন্ড করবে আসলে ভোটের আমেজটা। যেমন আমরা রাকসু দেখেছি, চাকসু দেখেছি, তারপর ডাকসু দেখেছি। এই যে তাদের যে ভোটের আমেজ সেটি আমাদের এখানে বিরাজ করবে কিনা সেটি নিয়ে আমরা সংশয়। অনেকের মধ্যে শিক্ষার্থীরা তাদের প্যানেল ঠিক করতে পারেনি, কে কি কোন পদে দাঁড়াবে, নির্বাচন করবে, সেই বিষয়গুলো ঠিক করতে পারেনি। নির্বাচনের যে পরিবেশ থাকা উচিত সেই পরিবেশটার মধ্যে সুন্দরভাবে তৈরি হয়নি। এছাড়া ছাত্র সংসদ তহবিল বাবদ গেল 15 বছরে শিক্ষার্থীদের কাছ থেকে তোলা অর্ধ কোটি টাকার কোনো হদিস না থাকায় রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য খোলেন নতুন অ্যাকাউন্ট, যেখানে গেল 2টি ব্যাচ থেকে তোলা টাকা জমা রেখেছেন তিনি, যার পরিমাণ মাত্র 7 লাখ। গেল 1.5 যুগে শিক্ষার্থী সংসদ নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসে নেই কোনো ব্রাকসু ভবন। তাই নির্বাচন হলে কোথায় বসবেন নির্বাচিত প্রতিনিধিরা, দেখা দিয়েছে সেই প্রশ্ন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট অকার্যকর থাকায় ছাত্র প্রতিনিধিরা যেতে পারবেন না নীতি নির্ধারণী কোনো ফোরামে। ব্রাকসুতে নির্বাচিতদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়েও নেই সুস্পষ্ট কোনো আইন। এত সংকট নিয়ে ব্রাকসু কতটা কার্যকর হবে সে শঙ্কায় শিক্ষার্থীরা। ব্রাকসুর যারা নির্বাচিত প্রতিনিধি হবে তাদের কাছে কিন্তু শিক্ষার্থীদের একটা হিউজ এক্সপেকটেশন থাকবে। তো তারা যদি তাদের পেপার কেনার টাকা না পায়, বসার জায়গা না পায়, তাইলে আসলে সেই ব্যাপারটি কিভাবে সম্ভব হবে। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের আগে কখনো ছাত্র সংসদ হয়নি, সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কোনো ভবন নেই, এটা একটা জটিলতা। তবে আমাদের শুরু করতে হবে। আমরা যদি শুরু করতে পারি তাহলে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদের ভবন হবে। আমরা আশা করি, আমরা আশাবাদী যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেরকম আমরা তৈরি করেছি, রংপুরের মানুষের আকাঙ্ক্ষা এখানে বাস্তবায়ন হয়েছে, ছাত্র শিক্ষার্থীদের ওরকম আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমাদের শিক্ষার্থী সংসদের প্রতি দিয়ে। এবং এখানে যে আমাদের বিল্ডিং কিংবা এরকম যে ইনফ্রাস্ট্রাকচার এখনো হয়নি, সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করব। বেরোবির ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের জন্য 7,894 জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে যে অনৈক্য দেখা দিয়েছে, নির্বাচনের তফসিল পুনর্বিবেচনার মাধ্যমে সেই ঐক্যে পৌঁছাবে কিনা সেই সিদ্ধান্ত আসবে এই ভবন থেকে। তবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যখন শীতের ছুটি বেশি গুরুত্বপূর্ণ হয়েছে ব্রাকসু নির্বাচনের চেয়ে, তখন প্রশ্ন দেখা দিয়েছে এই নির্বাচন কতটা উৎসবমুখর হবে। সামনে তো জাতীয় নির্বাচন আছে, এটা যদি আবার জানুয়ারিতে যায় সেক্ষেত্রে একটা
অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার শঙ্কা তো রয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে এটা যৌক্তিকতাটা বাড়ে। এদিকে শীতকালীন ছুটি ও ব্র্যাকশু মুখোমুখি হওয়ায় এই নিয়ে আলোচনা সমালোচনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজনে সকল ধরনের প্রস্তুতি গ্রহণে কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন উপাচার্য। ব্র্যাকশু নির্বাচনের কিন্তু অনেক একটা খরচ হয়। আমরা ইউজিসির টিমে তাদের সাথে আলোচনা করেছি, ইউজিসি কোনো 1 টাকাও এটার মধ্যে ব্যয় করে না। এটাও একটা বিশাল একটা অঙ্কের এখানে খরচ আছে। সেটা নিয়েও আমি আলোচনা করছি যে টাকাটা কোত্থেকে আসবে, সেটাও আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। এবং ইতিমধ্যে অলরেডি আমি কিছু টাকা দিয়েও দিছি আমার অন্য ফান্ড থেকে। 2008 সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 6টি অনুষদের আওতায় 22টি বিভাগে পড়াশোনা করছেন প্রায় 8,000 শিক্ষার্থী। মোকাররম হোসাইন, এখন, রংপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শি জিনপিং এর আমন্ত্রণে আগামী এপ্রিলে চীন সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে আগামী বছরই যুক্তরাষ্ট্রে যাবেন চীনা প্রেসিডেন্ট। সোমবার দীর্ঘ ফোন আলাপের পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও দাবি করেছেন ওয়াশিংটন বেইজিং সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। টেলিফোনে ইউক্রেন রাশিয়ার সংঘাত, ফেন্টানল মাদকের চোরাচালান ও দ্বিপক্ষীয় বাণিজ্য ইস্যুতে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পের পোস্টে তাইওয়ান প্রসঙ্গ না আসলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ইস্যুতে ট্রাম্পকে চাপ দিয়েছেন শি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং মনে করে তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বার্তা পরিষ্কারভাবে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। অর্থনৈতিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে জাপান। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান ইস্যু নিয়ে চীনের সাথে বাণিজ্যিক দ্বন্দ্বে বড় ধরনের অর্থনৈতিক ধসের মুখে পড়তে পারে দেশটি। পাশের দেশগুলোর সঙ্গে জাপানের সম্পর্কের অবনতির আশঙ্কাও করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে তাইওয়ান ইস্যুতে উস্কানিমূলক বক্তব্যের জেরে রাজনৈতিক চাপ বাড়ছে জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির ওপর। আরও জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। চলতি মাসের শুরুতে এক বক্তব্যে জাপানের প্রধানমন্ত্রী বলেন, চীন তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করলে জাপানের সামরিক বাহিনী তা প্রতিহত করতে পারে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর ফাটল ধরে চীন জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বে। শুরু হয় দুই দেশের বাণিজ্যিক দ্বন্দ্ব। এতে ক্ষতির মুখে পড়তে শুরু করেছে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ জাপান। এরই মধ্যে চীনের বাজারে জাপানি সামুদ্রিক পণ্যের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বেইজিং। দেশটির বিভিন্ন শহরে বয়কট করা হয়েছে জাপানি শিল্পীদের কনসার্ট। সম্প্রতি দুই দেশের মধ্যে বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে এই উত্তেজনা অব্যাহত থাকলে আরও দুর্বল হয়ে পড়বে চীনা বাজার নির্ভর জাপানি অর্থব্যবস্থা। জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মতে, প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সৃষ্ট বর্তমান বিরোধে জাপানের ব্যাপক অর্থনৈতিক দুর্বলতাকে সামনে নিয়ে আসবে। Japan is structurally import dependent for upstream resource and key clean tech inputs. China can absorb shocks by substitution and scale, but Japan cannot. Its de-risking rhetoric runs ahead of its material reality, leaving Japan the exposed side in any strategic contest. এছাড়া বিশ্বব্যাপী বিরল খনিজ মজুদের 37% চীনের নিয়ন্ত্রণে। সেখানেও চীনের ওপর নির্ভরশীল জাপান। দেশটির সৌর এবং ব্যাটারি খাতগুলোতে চাইনিজ ফটোভোল্টাইক প্রযুক্তির ব্যবহার 40%-এরও বেশি। ক্ষতির মুখে পড়তে পারে দেশটির পর্যটন শিল্পও। 2024 সালে জাপানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে 30%-এরও বেশি ছিল চাইনিজ। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। এরই মধ্যে বেশ কিছু টিকিট বাতিলের ঘটনাও ঘটেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উস্কানিমূলক বক্তব্যের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরাও। জাপানের সাথে অন্যান্য দেশের আঞ্চলিক সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন তারা। 왜 그랬는지는 국내 정치적 배경이 있어서 그랬다고 생각은 들지만 누구에게도 도움이 되지 않는 부적절한 발언이었다고 생각을 합니다. Comment made by the Prime Minister Takaichi is definitely
quite surprising and in a sense that disconcerting as well. And also given the awful history of Japanese atrocities in China and also different parts of Asia, it is understandable that China will be upset, refusing to reaffirm or deliberately being vague about whether or not Japan is still committed to these principles. And of course, this is something that would increase the tension and also increase the degree of trust that we have. এদিকে এরই মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছেন তাকাইচি। জাপানের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারাও তার বক্তব্যের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির প্রধান বিরোধী দল চীনের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের আহ্বানও জানিয়েছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবার মিশরের দ্বারস্থ হামাস। গেল 6 সপ্তাহে ইসরায়েলি সেনারা প্রায় 500 বার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছে হামাসের শীর্ষস্থানীয় নেতাদের একটি প্রতিনিধি দল। তেল আবিব সংযত না হলে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যাবে বলে সতর্ক করছেন তারা। আইডিএফ সেনাদের ওপর গুলি চালানোর প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলার দাবি করছে তেল আবিব। পরিস্থিতি স্বাভাবিক না হলে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। একসঙ্গে জড়ো করে রাখা হয়েছে 20টি মরদেহ, স্বজনের আহাজারিতে ভারী বাতাস। 44 দিন পর আবারও শোকের নগরী গাজা। এই দৃশ্য গাজার দেইর আল-বালা শহরের। শনিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত 20 ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই শহরেরই এক রাস্তায়। ইসরায়েলি হত্যাকাণ্ডকে হামলার পাল্টা জবাব হিসেবে আখ্যা দিলেও নিহতদের পরিবারের অভিযোগ, বিনা কারণে হত্যা করা হয়েছে এই ফিলিস্তিনিদের। فجأة احنا مأمنين لنا فترة انه في هدنة زي ما بيحكوا كما يقال انه احنا في هدنة، هذا شاط ابن عمي الشهيد بقولوا هدنة، فجأة في ثواني سمعنا صرخين، رحنا نجري على الدور لقينا منزلين من عائلتي، عائلة بشويش. حسبي الله ونعم الوكيل. لا بننتظر لا تدخل من عرب ولا مسلمين، إننا سنتين بنذبح وبنقتل وما حدش متحرك. الآن بدي يتحركوا على الأجل 10 و12 و15. যদিও আইডিএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে দক্ষিণ গাজায় ত্রাণ প্রবেশের পথে অনুপ্রবেশ করে তাদের উপর হামলা করে এক ফিলিস্তিনি বন্দুকধারী। এর জেরেই পরিকল্পিতভাবে গাজার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। শনিবারের এই হামলার পর কায়রোতে মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদের সঙ্গে সাক্ষাৎ করেছে হামাসের শীর্ষস্থানীয় নেতাদের একটি প্রতিনিধি দল। রোববার এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকরে তারা বদ্ধপরিকর, কিন্তু ইসরায়েল শুরু থেকে অস্ত্রবিরতির কোনো শর্তই মানছে না। এমন পরিস্থিতিতে ইসরায়েল যুদ্ধবিরতির কোন কোন শর্ত লঙ্ঘন করছে তা নথিভুক্ত করার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন হামাসের গাজা অঞ্চল প্রধান ও নির্বাসিত নেতা খলিল আল হায়া। এর আগে গাজার সিভিল ডিফেন্স অভিযোগ করে এখনো পর্যন্ত 43 দিনে প্রায় 500 বার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল। গেল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলার জেরে গতকালই এই 3 নেতার দৃষ্টি আকর্ষণ করে হামাস। এছাড়াও রাফার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার সুড়ঙ্গে আটকে পড়া যোদ্ধাদের বিষয়েও সমাধান চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী দ্বিতীয় ধাপে গাজার শাসন ব্যবস্থার দায়িত্ব নেবে ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি, যাদের গতিবিধি ও কর্মপদ্ধতি পর্যবেক্ষণ করবে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে থাকা বোর্ড অব পিস নামের একটি পর্যালোচনা পরিষদ। এই কমিটির নেতৃত্বে গাজায় নামানো হবে আন্তর্জাতিক বাহিনী বা স্ট্যাবিলাইজেশন ফোর্স। এই বাহিনীর কাজ হবে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেয়া। আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করলে গাজা থেকে সরে যেতে হবে ইসরায়েলি বাহিনীকে, আর অস্ত্র জমা দিয়ে দেবে হামাস। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভয়াবহ দূষণের মুখে পড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূখণ্ড জুড়ে প্রবাহিত নদী। সায়ানাইড, পারদ, আর্সেনিক সহ বিভিন্ন ভারী ধাতু এখন সরাসরি অঞ্চলটির নদীতে মিশে যাচ্ছে। বহু বছর ধরেই মিয়ানমারের ইরাবতী নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে স্থানীয় সংগঠন ও নদী পাড়ের সম্প্রদায়। 2025 সালের এক পরীক্ষায় দেখা গেছে নদীর পানিতে আর্সেনিকের মাত্রা সহনীয় পর্যায়ের চেয়ে প্রায় 5 গুণ বেশি। সঞ্জিদা ইসলাম তনির প্রতিবেদনে বিস্তারিত।
জীবনের বেশিরভাগ সময় উত্তর থাইল্যান্ডের কোক নদীর পানি দিয়ে জমিতে সেচ দিয়েছেন 59 বছর বয়সী কৃষক টিপ কামলু। প্রতিবেশী মায়ানমার থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্য দিয়ে বয়ে মেকং নদীর সঙ্গে মিশেছে কোক নদীটি। হঠাৎই গেল এপ্রিল মাস থেকে কোক নদীর পানি ব্যবহার বন্ধ করার জন্য বাসিন্দাদের সতর্ক করা শুরু হয়। এরপর থেকে ওই কৃষক সবজি চাষের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করছেন। คือเอามารดน้ำสวนก็ไม่ได้มาทำอะไรก็ไม่ได้อย่างเงี้ยค่ะถ้าเราเอามารดน้ำผักเขาก็ไม่ซื้อผักเราคืออยากให้ผู้เกี่ยวข้องช่วยดูแลให้หน่อยค่ะ কোক নদীর তীরবর্তী কৃষকরা এখন চাইছেন নদী আবার তার আগের রূপ ফিরে পাক। เดี๋ยวอะไรก็มาเดี๋ยวน้ำก็มาเดี๋ยวอะไรก็มาปลาก็ไม่มีกูอยากจะร้องไห้คนก็จะร้องแหละหาปลาไม่ได้ সোমবার প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের গবেষণা অনুসারে দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড জুড়ে 2400টিরও বেশি খনি, যার মধ্যে অনেকগুলো অবৈধ এবং অনিয়ন্ত্রিত। এগুলো থেকেই নদীর পানিতে সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিক ছড়িয়ে পড়ে। There still needs to be a lot more to be done in terms of researching the environmental impacts. But what we see now is a river contaminated and the perception that the water or the river itself and the community around it are not suitable for living. পূর্ব মায়ানমারে চীন সমর্থিত নতুন বিরল মৃত্তিকা খনি গড়ে ওঠার ফলে গবেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে থাটনের মতো এলাকায়। কোক নদীর নিম্নভাগে দূষণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। থাইল্যান্ডের সরকারি গবেষণা সংস্থা থাইল্যান্ড সায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশনের তথ্য অনুযায়ী কোক নদীর নমুনায় দূষণের ধরনে ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়ামের মতো ভারী বিরল মৃত্তিকার পাশাপাশি আর্সেনিকের উপস্থিতিও দেখা গেছে। মায়ানমার বিশ্বের বৃহত্তম ভারী বিরল মাটির উৎপাদক দেশের মধ্যে একটি। গুরুত্বপূর্ণ এই খনিজ পদার্থ চুম্বকের সাথে মেশানো হয়, যা টারবাইন, বৈদ্যুতিক যানবাহন এবং প্রতিরক্ষা ব্যবস্থা চালাতে সাহায্য করে। মায়ানমারের খনি থেকে ওই মাটি কাঁচামাল প্রক্রিয়াকরণের জন্য চীনে পাঠানো হয়। মূলত চীন এই গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করে। এদিকে উত্তরের থাটন কোক নদীর উপর একটি সেতুতে সাইনবোর্ড টানানো রয়েছে, যেখানে উজানে বিরল মাটির খনি বন্ধের দাবি জানানো হচ্ছে। এভাবেই এলাকাটির কৃষক ও সাধারণ বাসিন্দারা নদী দূষণের সমস্যা সমাধানের দাবি জানাচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। খেলার খবর। 26 নভেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। 3 জাতীয় সিরিজকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। আগামী 26 থেকে 2 ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে হবে এবারের টুর্নামেন্ট। দেখুন ফারহান ইহসানের প্রতিবেদনে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে 3 জাতীয় সিরিজ খেলতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। সিরিজকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফিদা খন্দকারের নেতৃত্বে 26 নভেম্বর মালয়েশিয়া ও 2 ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে দামাল কন্যারা। সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজে খেলা স্কোয়াডের সবাই আছেন 23 জনের দলে। নতুন করে যুক্ত হয়েছেন মামুনি চাকমা ও তনিমা বিশ্বাস। এর মাঝে তনিমা ও রুমা আক্তার আছেন স্ট্যান্ড বাই হিসেবে। 2 ম্যাচে ভালো খেলার আশ্বাস দিলেন অধিনায়ক আফিদা। একই সুরে সুর মেলালেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এখন আমরা প্র্যাকটিস করেছি একসাথে, আলহামদুলিল্লাহ আমাদের বোঝাপড়া ভালো, ইনশাআল্লাহ সেটা আপনারা মাঠে দেখতে পাবেন। র্যাঙ্কিংয়ের দিক থেকে দুটো টিমই আমাদের থেকে এগিয়ে। চিটাগাংয়ে যেহেতু মেয়েদের এক্সক্লুসিভ ট্রেনিং করা হয়েছিল, হচ্ছে এখনো, তো আমরা মনে করি যে টিমের প্রিপারেশন অনেক ভালো। থাইল্যান্ড ম্যাচে বড় ব্যবধানে হারলেও কোচ জানালেন খেলায় হার জিত থাকবেই। তবে সেই ম্যাচের ভুল থেকে নিজেদের শোধরানোর চেষ্টা করেছে মেয়েরা। সব মিলিয়ে নারী ফুটবল সঠিক পথে আছে বলে অভিমত তার। চট্টগ্রামে টানা অনুশীলন থাকায় মেয়েদের ভালো ফুটবল উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ পিটার জেমস বাটলার। Because now we're trying to compete on a different level, which is AFC level, which is very different, and you're coming up against tougher opposition, as we found out when we played Thailand, where we were beaten and well beaten and no excuses. We had a lot of players who weren't fit enough, but we've tried to address that in a short period of time, and I feel we're on the right road. বাংলাদেশে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের মেয়েদের নিয়েও বেশ আশাবাদী পিটার। তবে মেয়েদের ঘরোয়া লিগ না থাকায়
তার কণ্ঠে ঝরল একরাশ আক্ষেপ। I think the most important thing that we need a league. We desperately and we're crying out for one. We really do need one, and unfortunately we don't have one, so we've got to rely on bordering countries like Bhutan. ট্রাই নেশনের পর ডিসেম্বরের শেষ দিকে মালয়েশিয়া জাতীয় দল ও সে দেশের সেরা ক্লাবের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে দামালকন্যারা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো আরও একবার। পূর্ব শত্রুতার জেরে রাজধানীর ঢাকা উদ্যানে ছেলেকে কুপিয়ে হত্যা, জখম বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, বাসায় ফিরতে আরও সময় লাগবে জানালেন চিকিৎসক। ভুটানের সঙ্গে বাণিজ্য প্রসারে খুলছে নতুন দুয়ার, চট্টগ্রাম বন্দরে প্রথম ট্রানজিট পণ্যের খালাস শুরু আজ। মহাসড়কে যেন আইন না মানার প্রতিযোগিতা, পিছিয়ে নেই যাত্রীরাও, নিয়ন্ত্রণের জনবল বাড়ানোর দাবি পুলিশের। এবং কিশোরগঞ্জে দালালের খপ্পরে স্বপ্ন ভাঙছে বিদেশ যাত্রার, সরকারি দপ্তর দেখিয়ে কৌশলে হাতিয়ে নিচ্ছে অর্থ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।